হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো মহারাজা। এটি 2024 সালে মুক্তি পেয়েছে এবং এটি একটি ক্রাইম থ্রিলার মুভি। মুভিতে মহারাজা নামের একটি লোক পুলিশের কাছে গিয়েছে তার একটি ডাস্টবিন হারানোর কেস করতে এবং সে সেটা খুঁজে পেতে অনেক টাকা দিতে রাজি হয়। কিন্তু কি আছে সে ডাস্টবিনের ভেতরে আর কেনই বা মহারাজা সেটা পেতে এমন করছে এবং এর পেছনে কি অদ্ভুত এক কাহিনী লুকিয়ে আছে যা তোমাদেরকে হয়তো অনেক ইমোশনাল করিয়ে দিবে। তো চলো মুভিটা শুরু করি। তো মুভির শুরুতে আমরা একটি সেলুন দেখতে পাই আর এখানে আমরা এই মুভির প্রধান চরিত্র বিজয় সেতুপতি মানে মহারাজাকে দেখতে পাই। তার মুখ সবসময় গোমরা মুখ হয়ে থাকে। তখন দোকানের মালিক তাকে বলে এভাবে মুখ ভার করে কাজ করলে তো কুত্তাও দোকানে আসবে না। আর ঠিক তখনই একটি লোক নিজের কুকুর নিয়ে সেলুনে আসে এবং বলে সে কুকুরের চুল কাটাবে না, সে নিজেরটা কাটাবে, কেননা তার কুকুরের চুল সে পার্লারে কাটায়। তো এই লোকের চুল কাটার পরে মহারাজা তার মালিককে বলে যে সে 2 দিনের ছুটি চায়, কারণ সে তার মেয়ে আর স্ত্রীকে নিয়ে মার্কেটে ঘুরতে যাবে এবং কিছু কেনাকাটা করবে। তো এরপর আমরা মহারাজাকে দেখি সে একটি খেলনার দোকানে মেয়ের জন্য খেলনা কিনছে এবং তার স্ত্রী এবং মেয়ে অপর একটি রাস্তার পাশে একটু বাড়িতে বসে আছে। তাই সে বারবার খেলনা নিয়ে স্ত্রীকে দেখাচ্ছে যে কোন খেলনাটি নিবে। তো এরপর কেনাকাটা হয়ে গেলে সে নিজের স্ত্রীর জন্য একটি উপহার নেয় এবং দোকান থেকে বের হতেই যাবে তখনই একটি ট্রাক এসে সোজা মহারাজার বাড়ির ভিতর ঢুকে যায়। তবে ঘরের ভিতরে একটি ময়লার বালতি ছিল যেটা গিয়ে তার মেয়ের উপরে পড়ে, যার কারণে বাচ্চাটি বেঁচে যায় এবং মহারাজার স্ত্রী সেখানেই মারা যায়। এরপর আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা মহারাজা এবং তার মেয়ে জ্যোতিকে দেখতে পাই। সে খেলাধুলা অনেক ভালো ছিল কিন্তু পড়াশোনা একদমই ভালো ছিল না। সে সব সময় ক্লাসে সবকটি বিষয় ফেল করত, কিন্তু খেলাধুলায় প্রথম থাকার কারণে খেলার টিচার আফিসা জ্যোতিকে পড়াশোনায় সাহায্য করত। তো এরপর আমরা মহারাজাকে দেখি তাদের বাড়ির সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। তারা হলো জ্যোতি, মহারাজা এবং লক্ষ্মী। এবং এই লক্ষ্মী হলো ডাস্টবিন যেটার নিচে জ্যোতি পড়ে বেঁচে গিয়েছিল। তো সেই দিনের পর থেকেই মহারাজা এই ডাস্টবিনকে পরিবারের সদস্য বলে মনে করে এবং ডাস্টবিনকে সে গোসল করায় এবং সেটির সাথে সময় কাটায়। মহারাজা সারা মাস কাজ করলেও একদিন সে ছুটি নেয় তার মেয়ের সাথে সময় কাটায় এবং সেই দিনে তারা বিচে ঘুরতে যায়। তো এখানে আমরা বাবা এবং মেয়ের খুব সুন্দর একটি সম্পর্ক দেখতে পাই। জ্যোতি তার বাবাকে কথায় কথায় বকা দেয়। সে বলে তুমি ফ্যানের সুইচ বন্ধ করো না, ঘরে তালা না দিয়ে বেরিয়ে যাও, তুমি চাবি নিতে ভুলে যাও, খাবার ঠিক মতো রান্না করো না, আরো অনেক কিছু। তবে একবার জ্যোতির উপরে একটি দোষারোপ দেওয়া হয়েছিল যে সে স্কুলে একটি খারাপ ভিডিও ভাইরাল করেছিল। এতে প্রিন্সিপাল সহ স্কুলের ট্রাস্টে সবাই মিলে জ্যোতিকে অনেক বকা দেয়। তো প্রথমে তো মহারাজা বলে আমার মেয়ে সব করতেই পারে না। তখন ম্যাডাম হাফিসা একটি ছেলেকে এনে বলে এই কাজের পেছনে এই ছেলের হাত রয়েছে। তো এই কথা শুনে তখন ট্রাস্টি ছেলেটিকে থাপ্পড় মারে এবং মহারাজা তখন ট্রাস্টিকে বলে ভুল ওই ছেলেটি করেছে এবং তার শাস্তি পাওয়া উচিত, কিন্তু আপনি আমার মেয়েকে বকা দিয়েছেন, তাই এখন আপনার উচিত তার কাছে ক্ষমা চাওয়া। ট্রাস্টি তখন বলে পাগল হয়ে গিয়েছো নাকি, বের হও এখান থেকে। তো সেখানে আরো গার্ড চলে আসে মহারাজাকে বের করার জন্য। তবে মহারাজা সেখান থেকে তো কোনোভাবেই বের হয় না এবং সে গ্রিল ধরে শক্ত করে দাঁড়িয়ে থাকে এবং বলে আপনি যতক্ষণ না পর্যন্ত আমার মেয়ের কাছে ক্ষমা চাইছেন আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না। তো এখন জ্যোতি কান্না করতে করতে বলে স্যার আপনি আমার কাছে ক্ষমা চান, তা না হলে আমার বাবা এখান থেকে যাবে না। এখানে আবার মহারাজার কারণে ঘরের দেয়াল না ভেঙে যায়। তখন প্রিন্সিপাল বাধ্য হয়ে জ্যোতির কাছে মাফ চায় আর এই সমস্যা এখানে শেষ হয়ে যায়। এরপর 10 দিন পরের দৃশ্য দেখানো হয়। জ্যোতি বলে আমার খেলার ট্রেনিং হয়েছে, সেখানে আমি অনেক ভালো নাম্বার পেয়েছি, এর জন্য আমাকে শহরের বাইরে আরো ভালো করে খেলার জন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেখানে 10 দিনের ক্যাম্প চলবে আর আমি যতদিন পর্যন্ত না আসবো তুমি আমাকে ভিডিও কল করবে আর লক্ষ্মীর খবর দিবে। তবে সেই রাতে মহারাজ কাজ শেষ করে যখন 10টার দিকে বাড়ি ফিরে আসে তখন বাড়িতে একটি ঘটনা ঘটে যায় এবং সে অনেক মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তখন সেখানে একটি সাপ আসে এবং সাপটি মহারাজার শরীরের উপর দিয়ে চলে গেল, মহারাজার কোনো ক্ষতি করে না। এরপর যখন জানালা দিয়ে সাপটি চলে যায় তখন সেখানে একটি কাচের জিনিসে লেজের ঝাপটা লেগে নিচে ভেঙে সেটা পড়ে যায় আর তখনই মহারাজার জ্ঞান ফিরে আসে। পরের দিন সকালে এলাকার এক কাউন্সিলর গাড়ি থেকে নেমে এসে একটি গ্যারেজের দিকে আসে এবং লোকটি কিছু না বলে গ্যারেজে থাকা ম্যানেজারকে মারতে শুরু করে। সে বলে যে আমি একদিন আগে গাড়ি সারতে দিয়েছিলাম আর সেখানে রাখা আমার চশমাটি আমি পাচ্ছি না। তো সেই
সেই সময় গ্যারেজে কাজ করা থানা নামে একটি লোক সেখানে এলে কাউন্সিলর থানাকে দেখে বলে, তুই আমার গাড়ি ঠিক করেছিস তাই না, আমার চশমা কোথায়? তখন ম্যানেজার তার হাতে পায়ে ধরে বলে, আপনি কালকের মধ্যেই আপনার চশমা পেয়ে যাবেন। আসলে থানা 2 দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে, সে একটি কাণ্ড করে ফেলেছে আর আরো একটি কাণ্ড করার জন্য সে এখানে এসেছে। এরপর আমাদের কাউন্সিলরকে দেখানো হয় সে তার বন্ধুদের সাথে বসে বারে নেশা করছিল। ঠিক তখনই থানা সেখানে আসে এবং তারই সামনে চশমাটি ভেঙে কাউন্সিলরকে মারতে শুরু করে। এরপর সে সেখান থেকে মদ নিয়ে চলে যায়। এর পরের দিন সকালে পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়, সেখানে একটি চোরকে মারা হচ্ছিল অনেক। আর তখন সেখানে মহারাজা চলে আসে। সে অফিসারকে বলে যে সে পাশের সোসাইটিতেই থাকে আর তার নাম হলো মহারাজা। আর সে প্রতিদিন রাত 10টায় তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো প্রতিদিনের মতো যখন সে বাড়িতে ফিরে এবং তার বাড়িতে 3 জন চোর এসেছিল, তারা তাকে মেরে তার ডাস্টবিন নিয়ে চলে যায়। তো এখন আপনি আমার কেস নিন। অফিসার তখন বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? একটা ডাস্টবিনের জন্য কি অভিযোগ লিখতে আসে? অফিসার তো মহারাজাকে এখান থেকে বের করার চেষ্টা করছে, তবে মহারাজা নিজের অভিযোগ না লিখিয়ে যাবে না। তো মহারাজা সেখানে থাকা একটি কাঠের জিনিস ধরে দাঁড়িয়ে থাকে এবং বলে, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার অভিযোগ লিখবেন আমি এখান থেকে যাব না। তো এরপর মহারাজাকে নিয়ে অনেক টানাটানি করা হয়, তবে মহারাজা তো কোনোভাবেই নিজের হাত ছাড়ে না, যার কারণে সেটি ভেঙে পড়ে এবং স্টেশনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সেখানে থাকা একটি সাপ দেখা যায় এবং সাপ দেখে সব পুলিশই তো বাইরে বেরিয়ে আসে। তখন মহারাজা সাপটিকে ধরে বাইরে নিয়ে আসে এবং তখনই সেখানে এক পুলিশ অফিসার আসে। আর এই পুলিশটি ছিল একজন ঘুষখোর। সে কিছুক্ষণ আগে একটি চোরের সাথে কথা বলে চুরি করা আসল সোনার গহনা এবং নকল করে বদলে দিয়েছে। তো স্টেশনের এই অবস্থা দেখে সে জানতে চায় এরকম অবস্থা কে করেছে। তখন থানার সবাই মহারাজার দিকে দেখিয়ে দেয়। তো এরপর অফিসার মহারাজাকে বসিয়ে জানতে চায় যে কি হয়েছে। তখন মহারাজ এই অফিসারকে আবার নতুন করে সব বলতে শুরু করে। তো পুলিশ এই ডাস্টবিনের কথা শুনে মহারাজার দিকে বন্দুক তাক করে বলে, তুমি শিগগির স্টেশন থেকে বেরিয়ে যাও। আর মহারাজা তখনই সেখান থেকে চলে যায়, যার কারণে থানায় তখন সবাই একটু শান্তি পায়। তবে তখনই দেখা যায় মহারাজা আবার চলে এসেছে। আর তখন সে লুবি পুলিশ অফিসারকে বলে, আমার ডাস্টবিন খুঁজে দিলে আমি আপনাকে 5 লাখ টাকা দিব। আর মহারাজার এই কথা শুনে স্টেশনে তো সবাই অবাক হয়ে যায়। তারা ভাবে ডাস্টবিনের জন্য কেউ 5 লাখ টাকা কেন দিবে, হয়তো সেটার ভেতরে অনেক দামি কোনো জিনিস আছে। তাই তখন সেখান থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। আর এটা ছিল একটা স্টোরি। আর আমাদের আর একটা স্টোরি দেখানো হয়, সেখানে আমরা 2 জন চোরকে দেখতে পাই। একজন হলো সেলভি আর একজন হলো সেলবাম। তারা দুজনেই একটি বাড়িতে চুরি করার সাথে সাথে বাড়িতে যে 2 জন মেয়ে ছিল তাদের মধ্যে একটি মেয়েকে ধর্ষণ করে। এরপর তারা সেখানে খাবার খেয়ে তাদের মেরে সেখান থেকে চলে যায়। তো এখানে আমরা তাদের 2 জনকে দেখি যে তারা কতটা নিষ্ঠুর প্রকৃতির লোক। এরপর আমরা সেলবামের স্ত্রী আর তার মেয়েকে দেখতে পাই। সে তার মেয়েকে কোলে নিয়ে বলছে যে সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। তো এখানে আমাদের একটি জিনিস দেখানো হয় যে তাদের খাটের নিচে আরেকটি ডাস্টবিন পড়ে আছে, যেটার ব্যাপারে আমরা একটু পরে জানতে পারবো। এদিকে মহারাজাকে আবার পুলিশ স্টেশনে বসে থাকতে দেখানো হয়। সে ডাস্টবিন মানে লক্ষ্মীর খোঁজ পাওয়ার আশায় সে দিনরাত স্টেশনে পড়ে থাকে, যার কারণে পুলিশেরা তাকে দিয়ে কাজ করায়। এবং একদিন এক কনস্টেবল মহারাজাকে বলে, তুমি নিজের টাকা এভাবে নষ্ট করো না, তারা তোমার লক্ষ্মীকে কখনোই খুঁজে পাবে না। তো এখানে সত্যি পুলিশেরা লক্ষ্মীকে খোঁজার তো কোনো চেষ্টাই করছিল না, বরং তারা লক্ষ্মীর মতো আরো একটি ডাস্টবিন খুঁজছিল। তো এইভাবে খোঁজ করতে করতে একটি বাসনের দোকানে এক অফিসারের সাথে দেখা হলে তারা তাকে সেই ডাস্টবিনের ডুপ্লিকেট খোঁজার কাজ দেয়। তো এইদিকে স্টেশনে মহারাজা সবার কাছে বকাঝকা খাচ্ছে। একদিন সেখানে সেই গ্যারেজের মালিক থানার মিসিং রিপোর্ট লেখাতে আসে। তো সে যখন বেঞ্চে বসে অপেক্ষা করছিল তখন মহারাজা তার পাশে এসে বসে এবং মহারাজা তখন লোকটির হাতে থানার ছবি দেখতে পায়। আর তখন আমাদের কাহিনী কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ডাকাতেরা যেদিন মহারাজার বাড়িতে হামলা করেছিল সেদিন জ্ঞান আসার পরে মহারাজা একটি গ্যারেজের রিসিট দেখেছিল। আর সেটা নিয়ে মহারাজা খুঁজতে বের হলে মহারাজা সেই বারে চলে আসে যেখানে থানা কাউন্সিলরকে মেরেছিল। তো মারধর করে যখন থানা স্কুটি নিয়ে বেরিয়ে যায় তখন মহারাজাও তার পিছু করেছিল। তো একটা সময় থানা যখন নিচের আড্ডায় যায় এবং পেছনে গিয়ে মহারাজাকে দেখতে পায়। থানা তখন চিৎকার করে বলে, সেদিন তোকে না মেরে ছেড়ে দাও আমার মোটেও ঠিক হয়নি, সেদিন তুই মরে গেলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। ততক্ষণে থানার দলের লোকেরা মহারাজাকে ধরে ফেলেছে এবং থানা তখন একটি ধারালো হাতিয়ার নিয়ে আসে মহারাজার হাত কাটার জন্য। কিন্তু আমরা তখন মহারাজার অন্য একটি রূপ দেখতে পাই। মহারাজা নিজের হাত টেনে নেওয়ার কারণে থানার লোকের একটি হাত কেটে যায় এবং মহারাজা তখন থানার শরীরে পেরেক গেঁথে
তাকে জিজ্ঞাসা করে সেদিন রাতে তার সাথে কারা কারা ডাকাতি করতে গিয়েছিল। তো থানা তখন বুঝতে পারে যে সে মারা যাবে। তখন থানা বলে দেয় যে তার সাথে দুজন গিয়েছিল, তাদের মধ্যে একজন পুলিশ স্টেশনে কাজ করে, পারলে তাকে ধরে দেখাও। আর থানা যখন পালাতে যাবে মহারাজার হাতে থাকা অস্ত্রের আঘাতে থানার মাথা শরীর থেকে পুরো আলাদা হয়ে যায়। তো এখন বোঝাই যাচ্ছে যে মহারাজা কেন সারা দিন রাত এই পুলিশ স্টেশনে পড়ে থাকে। থানার মৃতদেহের কাছে দাঁড়িয়ে মহারাজা প্রমিস করেছিল যে পুলিশ স্টেশনে যেই লোকটি আছে তাকে ধরে সে নিজের হাতে শাস্তি দিবে। তো এরপর পুলিশ সেই কাউন্সিলরকে ডেকে পাঠায় যার সাথে থানার ঝামেলা হয়েছিল। কাউন্সিলর তখন বলে সে এই বিষয়ে কিছু জানে না, তবে একজন লোক সেদিন থানার খোঁজ করতে এসেছিল আর সেই লোকটির ব্যাপারে সে কিছু মনে করতে পারছে না। অন্যদিকে পুলিশ অফিসাররা একটি লোকের খবর পায় যে কিনা লক্ষ্মীর মতোই ঠিক আরো একটি ডাস্টবিন বানিয়ে দিতে পারবে। তো আসলে আমাদের এখানে দুটো সময়ের ঘটনা একসাথে বলা হচ্ছে, তাই পূর্বের ঘটনা যখন বলা হচ্ছে তখন মহারাজা আর সেলভামকে অল্প বয়সে দেখানো হচ্ছে, আর বর্তমান সময় মহারাজা পুলিশ স্টেশনে রয়েছে। তো এখন অতীতের ঘটনায় দেখা যায় যে সেলভাম তার মেয়ের পিঠে ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছে। এরপর সেলভাম তার মেয়ে ও স্ত্রীকে নিয়ে একটি গয়নার দোকানে যায়, কারণ কয়েকদিন পরেই তার মেয়ের জন্মদিন, তাই সে দোকান থেকে পছন্দের একটি হার বানাতে দিবে। তো এখানে স্ত্রীর মত না থাকলেও সে নিজের মেয়েকে নিজের পছন্দ মতো জিনিস কিনে দিতে পেরে অনেক খুশি। এরপর মেয়ের জন্মদিনের দিন উপহারটি নিয়ে সেলভাম মহারাজার সেলুনে শেভ করতে আসে, কিন্তু শেভ করার সময় যখন ট্রিমার বন্ধ হয় তখন মহারাজা ব্যাটারি চেঞ্জ করতে অন্য রুমে চলে যায়। তখন সেলভামকে তার দলের একজন লোক ফোন করে বলে খবরের কাগজে তাদের অপরাধের কথা বের হয়েছে, আর তার আশেপাশে কেউ ছিল না বলে সেলভাম তখন তার সাথে কথা বলতে থাকে। কিন্তু কথা যখন শেষ হয় তখন দেখেছে মহারাজা তার পিছনে দাঁড়িয়ে আছে। সেলভাম ভাবে হয়তো মহারাজা সব শুনে ফেলেছে, তাই দ্রুত সে সেভ করিয়ে বেরিয়ে পড়ে। তো কিছুক্ষণ পরে মহারাজা যখন সেই চেনের বক্সটি দেখতে পায় তখন সেটা সে ফিরিয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সেলভাম বাড়িতে ফিরে আসে এবং তার সেই সাথীকে সন্দেহের কথা বলে আর বলে পরে সময় করে তারা মহারাজাকে মেরে ফেলবে। তো এরপর সেলভামের স্ত্রী তাকে চেনের ব্যাপারে জিজ্ঞেস করলে তার মনে পড়ে যে সে চেনটি হয়তো হারিয়ে ফেলেছে। তখন মহারাজা তার চেনটি ফেরত দিতে আসে এবং তখনই তার পেছনে পুলিশ চলে আসে, যা দেখে সেলভাম মনে করে মহারাজা হয়তো সবকিছু পুলিশকে বলে দিয়েছে এবং সেলভামের সাথী পুলিশের দিকে তখন বন্দুক তাক করে। এক সময় সে পুলিশের গুলিতে মারা যায় এবং পুলিশ সেলভামকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী তখন পুলিশদেরকে বলে তাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, তার স্বামী কোনো অপরাধী নয়। কিন্তু পুলিশ বলে তাদের কোনো ভুল হয়নি, কারণ সেলভাম একজন খুনি। যা শুনে তার স্ত্রী তো কিছু বলতে পারছিল না এবং সেলভামও চুপ করে থাকে। পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন সে একভাবে মহারাজার দিকে তাকিয়েছিল, কারণ সে মনে করেছে মহারাজাই তার সেলুনের সব কথা শুনেছিল এবং সেই পুলিশকে জানিয়েছে, যার কারণে পুলিশ তাকে ধরতে এসেছে। এইদিকে বর্তমানে পুলিশ মহারাজাকে জানায় যে লক্ষ্মীকে তারা খুঁজে বের করেছে, কারণ সেই লোকটি এতদিনে লক্ষ্মীর মতো একটি ডাস্টবিন বানিয়েও ফেলেছে। তো এইবার এই চুরি হওয়া জিনিসের সাথে চোরকেও তো ধরতে হবে। তখন অফিসাররা বলে ডিপার্টমেন্টের ভেতরে কাউকে চোর সাজিয়ে মহারাজাকে দেখাবে, আর এই কারণে সেই লোকটিকে 50,000 টাকা দেওয়া হবে। তখন নাল্লা সিমাম নামের এক পুলিশ টাকার বিনিময়ে চোর সাজতে রাজি হয়। এরপর অফিসার আবার মহারাজাকে ফোন করে এবং সেই রাতের ঘটনা বলতে থাকে, আর তখন মহারাজা তার গল্প বলা শুরু করে। এবার মহারাজা আসল ঘটনা বলে যে জ্যোতিষ সেদিন ক্যাম্প থেকে ফিরে যখন জামা পরিবর্তন করছিল ঠিক তখনই আমরা নাল্লা সিমামকে জ্যোতির চোখ ধরে রাখতে দেখি। এর মানে থানা সেদিন পুলিশদের যে কর্মচারীর কথা বলেছিল সেই আসলে নাল্লা সিমাম। তো জ্যোতি যখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে, আর এই আঘাতটি করেছিল সেলভাম। তো জ্যোতিকে অনেক মারার পর সেলভাম নাল্লা সিমামকে মহারাজার ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় যে সে 1 সপ্তাহ ধরে তার উপর নজর রেখেছে, আর এতক্ষণে তো তার বাড়িতেও চলে আসার কথা। আর এই 1 সপ্তাহ ধরে জ্যোতি বাড়িতে ছিল না। তো সেলভামের একটি আলাদা স্টাইল আছে, আসলে তারা যে বাড়িতে ডাকাতি করতে যায় সেই বাড়িতেই তারা রান্না করে খাবার খায়, আর এইভাবে তারা রান্না করে খাবার খায় এবং কিছুক্ষণ পরে নাল্লা সিমাম আর থানা মিলে কয়েকবার জ্যোতিকে অনেক খারাপ ভাবে ধর্ষণ করে। তো এরপর তারা জ্যোতিকে সেখানে মরার জন্য ফেলে চলে যায়। তো পুরো ঘটনা বলার সময় মহারাজা শুধু বলে সে তার লক্ষ্মীকে ফেরত চায়। এই কথা বলে সে কান্না করতে করতে তখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে যায়। মহারাজের কথা বাকি পুলিশ অফিসাররা জানার পরে নাল্লা সিমামের মুখ তো একদম
বদলে যায়। সে তখন বুঝতে পারে আসলে এই মহারাজার বাড়িতেই তারা জ্যোতিকে নির্যাতন করেছিল, আর কাল সকালে সেই চোর সেজে তারই বাড়িতে যাচ্ছে। তো নাল্লা সিবাম সেই রাতে মহারাজার বাড়িতে একা যাবে একথা জানালে অফিসার তখন বলে, আজ এখানে থাকো, কাল সকালে আমরা একসাথে যাব। আর এখানে আসল কথা হলো, সেই রাতে মহারাজা ঠিক সময় সেলুন বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু সেদিন জ্যোতি তাকে একজোড়া জুতার ছবি পাঠালে মেয়ের কথা মতো রাখতে সে জুতা কিনতে দোকানে যায়, যার কারণে সেদিন তার বাড়ি ফিরতে একটু দেরি হয়। তো এরপর বাড়িতে ফিরে জ্যোতির এই অবস্থা দেখে সে সাথে সাথে মেয়েকে নিয়ে হসপিটালে যায় এবং চিকিৎসার পরে জ্যোতির জ্ঞান ফিরলে সে বাবার কাছে একটি কথাই বলেছিল। সে বলেছিল, বাবা তুমি এই লোকগুলোকে খুঁজে বের করো, আমি শুধু তাদের সামনে গিয়ে একটি প্রশ্নই করব, তাদের আমি কি ক্ষতি করেছিলাম। তাই মেয়ের কথা রাখতে সে লক্ষ্মীকে খুঁজতে বেরিয়ে পড়ে। তো এরপর সকালে অফিসার যখন নাল্লা সিবামকে নিয়ে মহারাজার বাড়ির দিকে বেরিয়ে যায়, তখন অফিসার চোরকে বলে, সেই রাতে কি কি হয়েছিল তা বলো। নাল্লা সিবামের কথা শুনে মহারাজা বুঝতে পারে যে এই সেই লোক যে তার মেয়েকে ধর্ষণ করেছিল। এমনকি যদিও তাকে বলেছিল, সে অনুভব করেছিল যে সেই লোকগুলির মধ্যে একজনকার পিঠে টিউমার আছে। তাই মহারাজা এতদিন স্টেশনে সবার পিঠে হাত বুলিয়ে দেখত। তাই সে আজ সুযোগ পেয়ে নাল্লা সিবামকে জড়িয়ে ধরে এবং পিঠে সেই টিউমারটি ধরতে পারে। তখন অফিসারটি মহারাজাকে বলে সে এখন তাকে কি করবে। মহারাজা তাকে বলে সে তাকে কোনো শাস্তি দিবে না, তাকে ছেড়ে দিন। তখন অফিসার ভাবে, কেন চোরকে এখন ছেড়ে দিতে বললো, দোষীকে তো শাস্তি পেতেই হবে তাই না। কিন্তু মহারাজা বলে সে কোনো শাস্তি দিতে চায় না। তখন অফিসার মহারাজাকে বলে, যদি এই লোকটি তোমার মেয়ের ধর্ষক হয় তাহলে কি তাকে শাস্তি দেওয়া উচিত নয়। তো মহারাজা এই কথা শুনে তো চমকে যায়। আসলে পুলিশেরা যখন লক্ষ্মীর খোঁজ করছিল, তো খোঁজ করতে করতে পুলিশেরা সে হসপিটাল পর্যন্ত চলে যায় যেখানে জ্যোতিকে ভর্তি করা হয়েছিল। তারা জানতে পারে যে জ্যোতি আসলে মহারাজার মেয়ে, আর তারা সেখান থেকে সব তদন্ত করে জানতে পারে নাল্লা সিবাম, থানা এবং সেলবাম জ্যোতির উপর নির্যাতন করেছে। এইবার অফিসার মহারাজাকে একটি ধারালো অস্ত্র দিয়ে বলে, এই মানুষরূপী জানোয়ারটাকে তুমি এখানেই মেরে দাও। নাল্লা সিবাম তখন সবার হাতে পায়ে ধরে মাছ চাইতে থাকে। তখন অফিসার মহারাজা ও নাল্লা সিবামকে ভেতরে একা রেখে বাকিদেরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখন মহারাজা নাল্লা সিবামকে কুপিয়ে মেরে মেয়ের ধর্ষণের প্রতিবাদ করে। তো এরপর মহারাজা সেলবামকে খুঁজতে তার কাজের সাইডে চলে আসে এবং সেখানে মহারাজা সেলবামের লোকেদের একাই মারতে শুরু করে। যখন সেলবাম মহারাজাকে মারতে এগিয়ে আসে, তখন মহারাজা অবাক হয়ে যায়, এই সেই লোক যে কিনা জ্যোতির এই অবস্থা করেছে। এরপর সেলবাম তো মহারাজাকে রাগে মারতে শুরু করে। সে জানে যে এই মহারাজার জন্যই তার ঘর পরিবার সব নষ্ট হয়েছে, তার জন্য তার প্রাণের মেয়ে তার থেকে আলাদা হয়ে গিয়েছে। প্রতিদিন সে জেলে বসে বসে ভাবতো সে কি করে মহারাজাকে শাস্তি দিবে। তো সেলবাম আবারও মহারাজাকে মারতে শুরু করে। তখন মহারাজা আবার সেলবামকে মারতে শুরু করে, আর মারতে মারতে এমন অবস্থা করে যে সেলবাম আর হাঁটতেই পারে না। এরপর সেলবাম মহারাজাকে বলে, আমি তোকে এমন যন্ত্রণা দিয়েছি যেটা কিনা তোকে সারা জীবন কুড়ে কুড়ে খাবে। যখন তুই তোর মেয়েকে দেখবি তখন তুই ভাববি 3 জন মানুষ তোর মেয়ের কি অবস্থা করেছিল। তখন আসিফা ম্যাডাম জ্যোতিকে সেখানে নিয়ে আসে এবং জ্যোতি সেলবামকে দেখে সামনে এগিয়ে যেতে থাকলে মহারাজা বাধা দেয় এবং জ্যোতি মহারাজাকে অনুরোধ করেছে তাকে একা সেলবামের সাথে কথা বলতে দিতে। মহারাজা তখন জ্যোতিকে সেলবামের সামনে একটি চেয়ারে বসিয়ে দেয়। জ্যোতি তখন বলে, তুমি যদি মনে করো তোমার করা এই পাপ তার জীবনে সারা জীবন থাকবে, তাহলে তুমি ভুল ভাবছো। তোমার মতো লোকের কাছে আমি কোনোদিনও হারবো না। কি দোষ ছিল আমার? আমি তো তোমারই মেয়ের বয়সী, তাই না? আমার সাথে এই নোংরা কাজ করার সময় কি তোমার মেয়ের বুকটার কথা মনে পড়েনি? কথাটা শেষ করে জ্যোতি হাত থেকে একটি পুটলি বের করে সেলবামের সামনে ফেলে দেয়। সে দেখতে পায় যে তার ভেতরে কিছু সোনার গয়না আছে এবং জ্যোতি সেলবামকে বলে, এই গয়নার জন্যই তো তুমি সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলে, আজ থেকে এই সবকিছু তোমার। এই কথা শেষ করে জ্যোতি চলে যেতে থাকে। তখন সেলবাম খেয়াল করে যে পুটলির মধ্যে তারই মেয়ের জন্য কেনা সেই সোনার চেনটি রয়েছে। সেলবাম তখন অবাক হয়ে জ্যোতির দিকে তাকালে দেখতে পায় জ্যোতির পিঠে জল জল করছে সেই পোড়া দাগটি, যেটার উপরে সে অনেক মায়া মমতা দিয়ে মলম লাগিয়ে দিত। আর এর সাথে আমাদের আসল ঘটনার রিভিল হয়। আসলে সেদিন সেলবাম অ্যারেস্ট হওয়ার পর তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সে অন্য জায়গায় বাসা নিয়ে থাকতে শুরু করে। তো মহারাজা তখন অনেক খোঁজাখুঁজি করে তাদের ঠিকানা বের করে এবং সে তার নিজের স্ত্রী ও মেয়েকে নিয়ে সেই সোনার চেন ফেরত দিতে সেলবামের স্ত্রীর কাছে যায়। তখন সেলবামের স্ত্রী বলে সেই হার নিবে না, কারণ ডাকাতি করার হার তার লাগবে না। কথা বলার মাঝে তখন মহারাজা তার স্ত্রী ও মেয়েকে বসিয়ে
রাস্তার অপর পাশে দোকানে খেলনা কিনতে যায়। আর এই সিনটি কিন্তু আমাদের প্রথমে দেখানো হয়েছিল। আর তখন একটি ট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আসলে সেই দিনের ঘটনায় মহারাজার স্ত্রী ও মেয়ে সহ সেলভামের স্ত্রীও মারা গিয়েছিল, কিন্তু সেখানে রাখা একটি ডাস্টবিন সেলভামের মেয়ের উপরে চাপা পড়ার কারণে আশ্চর্যজনকভাবে সে বেঁচে যায়। তখন সর্বহারা মহারাজা সেলভামের মেয়েকে কোলে তুলে নেয় আর সে তার অতীত ভুলে তাকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে। এর মানে এতদিন যাকে আমরা মহারাজার মেয়ে বলে জানতাম সে আসলে সেলভামের মেয়ে, যাকে মহারাজা এতদিন বড় করেছে। আর এই কারণেই মহারাজার ডাস্টবিনের নাম দেয় লক্ষ্মী। আর এই ডাস্টবিনটি শুরু থেকেই সেলভামের ছিল, মহারাজার নয়। তো এখানে সেলভাম বুঝতে পারে একটি ভুল ধারণার কারণে সে মহারাজার ক্ষতি করতে গিয়ে নিজের মেয়ের কত বড় সর্বনাশ করে ফেলেছে। সে ভাঙা পা নিয়ে তখন টেনে টেনে নিজের মেয়ের ছোটবেলার নাম ধরে ডাকতে শুরু করে। একটা সময় এই মেয়ে তার প্রাণ ছিল, মেয়ের খুশির জন্য সে সবকিছু করতে পারত। আর এখন সে নিজের মেয়ের সাথে কি একটা অপরাধ করেছে তা বলার ভাষা আসলে নেই। এটা বুঝতে পেরে তার নিজের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, আর এই পানি ছিল অনুশোচনার। সে চিৎকার করে তাদের একবার দাঁড়াতে বলে সে তার মেয়েকে দু চোখ ভরে দেখতে চায়, কিন্তু মহারাজা জ্যোতিকে ম্যাডামের সাথে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সে আবার সেলভামের কাছে ফিরে আসে। সেলভাম তখন মহারাজার কাছে অনেক আকুতি করে যে তাকে যেন একবার তার মেয়েকে দেখতে দেয়, সে দূর থেকেই তাকে দেখবে, সে কোনোদিনও জানতে দিবে না যে সেই আসলে তার বাবা। তখন মহারাজা সেলভামকে বলে জ্যোতি সেলভামের মতো কোনো অমানুষের মেয়ে নয়, বরং সে আমার মেয়ে। এতগুলো বছর আমি তাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছি। একথা বলে মহারাজা সেখান থেকে বেরিয়ে যায়। আর এইদিকে সেলভাম নিজের মেয়েকে ডাকতেই থাকে। আজ সে বুঝতে পেরেছে এতদিনে সে কতটা খারাপ মানুষ ছিল, কতগুলো জীবন সে এমনি এমনি নষ্ট করেছে, আর তারই পাপের ফল তার মেয়েকে ভোগ করতে হয়েছে। সে বাইরে এসে মাফ চাইতে থাকে, নিজের প্রতি এত ঘৃণা নিয়ে এসে বিল্ডিং থেকে লাফ দিয়ে করে। সেলভামের রক্তের স্রোত জ্যোতির পায়ের ছাপ দিয়ে বেরিয়ে যায়, আর তার পাশে আছে তার মেয়ের জন্য শখ করে বানানো সেই সোনার চেনটি। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়। তো কেমন লেগেছে তোমাদের কাহিনীটি তা অবশ্যই জানাবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।